এক দেশে ছিল সুবর্ণপুর নামে এক সমৃদ্ধ রাজ্য। সেই রাজ্যের রাজা অর্জুন সিংহ ছিলেন অত্যন্ত দয়ালু। তার একমাত্র কন্যা রাজকুমারী অমৃতা, যিনি সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় পুরো রাজ্যে বিখ্যাত। রাজা অর্জুন বয়সে বৃদ্ধ হচ্ছিলেন এবং চাইলেন রাজ্য যেন নিরাপদ হাতে থাকে। তাই তিনি ঘোষণা দিলেন, আগামী পূর্ণিমায় রাজকুমারীর স্বয়ংবর হবে। রাজ্যে হুলস্থুল পড়ে গেল। আশেপাশের ৭ রাজ্যে যুবরাজ, যোদ্ধা আর পণ্ডিত সবাই আমন্ত্রণ পেল। কিন্তু রাজকুমারী গোপনে বুঝে ফেলল, এটা শুধু বিয়ে নয়, রাজ্যের ভবিষ্যৎ। তিনি নিজেই দেখবেন কে সত্যিকারের যোগ্য। পূর্ব দিগন্ত থেকে আসলো বীর যুবরাজ বিক্রম, বিখ্যাত তরোয়াল চালনায়। পশ্চিম দিক থেকে এলো যোদ্ধা সায়ান, যার দয়া আর সাহস দুইটাই প্রসিদ্ধ। দক্ষিণ থেকে এলো রাজকীয় পণ্ডিত সৌরভ, যিনি পৃথিবীর অজানা সব রহস্য জানেন বলে দাবি করেন। উত্তর দিক থেকে এলো এক রহস্যময় যাত্রী, নাম আদি। দেখতে সাধারণ, কিন্তু চোখে বুদ্ধির ছিলিক। সবাই বুঝতে পারছিল অমৃতার স্বয়ংবর শুধু প্রতিযোগিতা নয়, এটা তাদের মর্যাদা, ভবিষ্যৎ, ক্ষমতার লড়াই। রাজকুমারী অমৃতা ঘোষণা দিলেন, যে প্রমাণ করবে সে শুধু রাজ্য নয়, মানুষকেও ভালোবাসে, সেই হবে আমার পছন্দ। যোদ্ধা সায়ান জঙ্গলে গেল আর দেখল দানবটা খুব চিৎকার করছে আর যাকে পাচ্ছে মারছে। সায়ান দানবের কাছে গেল আর সহজেই বনের দানবকে পরাস্ত করল। তারপর গেল যুবরাজ বিক্রম। তিনি অত্যন্ত বীরত্ব দেখাল, কিন্তু কিছুটা অহংকারও করল। পণ্ডিত সৌরভ যুদ্ধে গেলই না। তিনি বলল, জ্ঞান ও শক্তি দিয়ে সব সম্ভব না। অন্যদিকে সাধারণ পোশাকের আদি কোনো অস্ত্র ছাড়াই দানবের আহত বাচ্চাটিকে উদ্ধার করে দানবকে শান্ত করল। রাজকুমারী মন দিয়ে দেখলেন আর বললেন, এটা শুধু শক্তির লড়াই নয়, হৃদয়েরও। তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন, যদি রাজ্যে দুর্ভিক্ষ হয়, তোমরা কিভাবে মানুষকে বাঁচাবে? শক্তিতে দমন করব, সবাইকে কাজ করতে বাধ্য করব। মানুষের সাথে একসাথে পরিশ্রম করব। তারপর পণ্ডিত সৌরভ লম্বা তত্ত্ব বোঝাতে শুরু করলেন, যা কেউই বুঝল না। আমি প্রথমে মানুষের ভয় দূর করব, তারপর নদী, জমি আর পরিবেশ মিলিয়ে চাষের নতুন উপায় বের করব। রাজকুমারীর মুখে হাসি ফুটল। তিনি বুঝলেন, ছেলে সাধারণ হলেও তার চিন্তা অসাধারণ। শেষ পরীক্ষায় রাজকুমারী নিজেকে সাধারণ দরিদ্র মেয়ের ছদ্মবেশে প্রাসাদের বাহিরে বসলেন। আমাকে কেউ সাহায্য করুন, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। বিক্রম পাশ দিয়ে গেল, কিন্তু তাকালও না। পণ্ডিত সৌরভ মনে করল এটা নাটক, তাই এড়াল। সায়ান সাহায্য করতে চাইল, কিন্তু খুব তাড়াহুড়ো করছিল, তাই বেশিক্ষণ দাঁড়াল না। কিন্তু আদি বসে পড়ল। জিজ্ঞেস করল, তুমি কি ক্ষুধার্ত? আমার খাবারটা নাও। রাজকুমারীর চোখে জল চলে এলো। তিনি বুঝলেন, যে দরিদ্রকে না চিনেও সাহায্য করে, সে রাজকুমারীকেও জীবনভর সম্মান করবে। স্বয়ংবরের দিন এসে গেল। হাজার লোকের সামনে রাজা ঘোষণা দেবেন কাকে বেছে নেওয়া হয়েছে। সবাই ভেবেছিল যুবরাজ বিক্রম বা পণ্ডিত সৌরভ হবে বিজয়ী। কিন্তু রাজকুমারী হাত তুললেন এবং বললেন, আমি বেছে নিয়েছি আদিকে। রাজ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। একজন সাধারণ মানুষ রাজকুমারীর হাতে? বিক্রম রেগে আগুন। পণ্ডিত সৌরভ অপমানিত। কিন্তু অমৃতার কণ্ঠ দৃঢ়। যে ক্ষমতা দেখিয়েছে সে হয়তো রাজ্য চালাতে পারবে, কিন্তু যে হৃদয় দেখিয়েছে সে মানুষকে আগলে রাখতে পারবে। রাজা হাসলেন। বুঝলেন মেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই পুরো রাজ্য আলোচনা করছে, এই আদি আসলে কে? ঠিক তখন রাজা ঘোষণা করলেন, আদি কোনো সাধারণ যাত্রী নন, তিনি পাশের কুন্দনপুর রাজ্যের রাজপুত্র, যিনি সাধারণ মানুষের জীবনের মূল্য বুঝতে নিজের পরিচয় গোপন করেছিলেন। সবাই স্তব্ধ। আদি নীরবে দাঁড়িয়েছিল, আর অমৃতা তার হাত ধরল। অমৃতা ও আদি দুয়ে মিলে সুবর্ণপুরকে আরও সুন্দর রাজ্য বানাল। অমৃতা রাজ্য সংস্কার আনলেন, আদি মানুষের সমস্যা শুনে উপায় বের করতেন। রাজ্য শান্তিতে ভরল। মানুষ বলল, শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে রাজ্য চলে। রাজকুমারী অমৃতা ও আদির বিয়ে
খুব জাঁকজামক করে হল। রাজ্য জুড়ে উৎসব, আলো, গান। কিন্তু উৎসবের আড়ালেই জন্ম নিচ্ছিল ঈর্ষা ও ষড়যন্ত্র। যুবরাজ বিক্রম মেনে নিতে পারছিল না একজন সাধারণ বেশধারী লোক কিভাবে রাজকুমারীকে পেয়ে গেল। পণ্ডিত সৌরভও অপমান ভুলতে পারেনি। সে গোপনে বিক্রমের সাথে হাত মেলাল। এক রাতে সৌরভ বলল, রাজকুমারী ভুল সিদ্ধান্ত নিয়েছে। যদি আদি রাজা হয় আমাদের সম্মান থাকবে না। তাহলে ওকে রাজা হতে দেওয়া যাবে না। বিয়ের কিছুদিন পর রাজা অর্জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের দায়িত্ব এসে পড়ল অমৃতা ও আদির কাঁধে। ঠিক তখনই রাজ্যে শুরু হল সমস্যা। উত্তরের সীমান্তে বিদ্রোহ, নদীতে বন্যা, প্রাসাদে খাদ্যের ঘাটতি। রাজসভায় সবাই সন্দেহ করছিল আদিকে। রাজকুমারী, আপনার স্বামী রাজকার্যে অযোগ্য। চারদিক থেকে চাপ বাড়ছিল। সেই রাতে অমৃতা কাঁদছিলেন। আদি চুপচাপ বলল, রাজা হওয়া মানে আদেশ দেওয়া নয়, রাজা হওয়া মানে বোঝা বহন করা। পরদিন আদি সাধারণ মানুষের পোশাক পরে গ্রামে গ্রামে গেল। মানুষের কথা শুনল, সমস্যা বুঝল। বন্যার জন্য নতুন বাঁধ, বিদ্রোহীদের সাথে আলোচনার পথ, খাদ্যের জন্য গুদাম খুলে দিল। 1 মাসের মধ্যেই রাজ্য শান্ত হল। মানুষ বলতে শুরু করল, এমন রাজা আগে দেখিনি। ঠিক যখন রাজ্য শান্ত, তখন সৌরভ বড় ষড়যন্ত্র করল। সে রাজাকে বিষ দেওয়ার চেষ্টা করল এবং দোষ চাপাল আদির ওপর। রাজসভায় তোলপাড়, আদিকে বন্দী করা হল। অমৃতা রাজসভায় দাঁড়িয়ে বললেন, আমি প্রমাণ চাই, সন্দেহ নয়। তিনি নিজেই তদন্তে নামলেন। শেষ পর্যন্ত এক বৃদ্ধ পাহারাদার সত্য বলে দিল। পণ্ডিত সৌরভই বিষ এনেছিল। সৌরভ ধরা পড়ল। বিক্রম পালাতে গিয়ে ধরা পড়ে গেল। রাজকুমারী অমৃতা বললেন, শাস্তি হবে, কিন্তু প্রতিশোধ নয়, শিক্ষা। দুজনকেই রাজ্য ছাড়া করা হল। রাজা অর্জুন সুস্থ হয়ে উঠলেন। তিনি রাজ্যসভায় ঘোষণা করলেন, আজ থেকে সুবর্ণপুরের রাজা আদি আর রানী অমৃতা। মানুষ আনন্দে কেঁদে ফেলল। অমৃতা বললেন, এই রাজ্য শুধু আমার নয়, সবার। আদি বলল, যতদিন মানুষ হাসবে ততদিন এই সিংহাসন টিকে থাকবে। বছর কেটে গেল। সুবর্ণপুর হয়ে উঠল সবচেয়ে শান্ত রাজ্য। ইতিহাসে লেখা রইল, যেখানে শক্তি নয়, ভালোবাসা রাজত্ব করেছিল, সেখানেই জন্ম নিয়েছিল অমৃতা ও আদির রাজত্ব। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।